হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো দেখো, হিস্ট্রিতে এতদিন যেগুলো রিভিশন হয়েছে তোমাদেরকে আমি আগেই বলে রেখেছি যে এই যে দিল্লি সুলতানেট আছে, যে এই যে দিল্লি সুলতানেট আছে, ওখানে রিমেনিং তো সব পড়া হয়ে গেছে, কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা বাকি আছে সেটা হলো মুঘল এম্পায়ার। সো মুঘল এম্পায়ারের পুরোটা আজকে কমপ্লিট করব। আচ্ছা, এরপরে কালকে জিওগ্রাফির কি কি পড়তে হবে সেটা বলে দেওয়ার সাথে সাথে কিছু আর মিসেলেনিয়াস হিস্ট্রির টপিক আছে সেটাও কভার করব। তো মুঘল এম্পায়ারের যেটা বাকি ছিল, যে মুঘল এম্পায়ার হিস্ট্রির মধ্যে ইম্পর্টেন্ট তো বাকি সব কমপ্লিট হয়ে গেছে, খালি একটা মুঘল এম্পায়ার বাকি আছে যেটা খুবই ইম্পর্টেন্ট। বাকি যেগুলো আছে সৈয়দ লোদি, এই যেগুলো পার্ট আছে সেগুলো তো তোমাদের আই হোপ আমি পড়িয়ে দিয়েছি, তোমাদেরও কমপ্লিট হয়ে গেছে। ইম্পর্টেন্ট গুলো রিভিশন, এটা যে লাস্ট রিভিশনটা বাকি আছে মুঘল এম্পায়ার, যেটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট খুব আসেও, সেসব কোয়েশ্চেনগুলো আমি নিয়ে এসেছি আজকে, দেখে নাও। সেই সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া। এটার অ্যান্সার তো তোমরা সবাই জানো, কি নাম? বাবর। আর যার মনে নেই, আমার মনে হয় সবাই জানো, আমি 100% শিওর। তাও যদি অনেকে ভুলে থেকে থাকো, তাহলে একটা কথা বলে দিচ্ছি, একটা কবিতা, ছোট একটা ছড়া নয়তো একটা কবিতা তোমরা ছোটবেলায় সবাই পড়েছো, যেটা দিয়ে তোমাদের মনে থাকবে, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। এই বলে পুরো সিকোয়েন্সটা তোমাদের মনে থাকবে। ঠিক আছে, বাবার মানে বাবর। ঠিক আছে, এটা বলতেই কে তাহলে ফার্স্ট মুঘল এম্পায়ার ছিলেন? বাবর। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড কোশ্চেনটা, হু অ্যামং দ্য ফলোয়িং ডিড বাবার ডিফিট ইন দ্য ইয়ার 1528 অ্যাট চান্দেরি। তাহলে এখানে বলেছে এদের মধ্যে একজনকে বাবার হারিয়ে দিয়েছিল 1528-এর চান্দেরিতে। কোশ্চেন দেখো সবগুলো কত ইম্পর্টেন্ট। তোমাদেরকে যদি জিজ্ঞেস করে চান্দেরির যুদ্ধ কবে হয়েছিল, কত সাল? 1528। এটা কার কার মধ্যে হয়েছিল? বাবার অ্যান্ড মেদিনী রায়। তার মধ্যে কাকে হারিয়ে কে জিতেছিল? বাবার। তাহলে বাবার কাকে হারিয়েছিল চান্দেরির যুদ্ধতে? মেদিনী রায়কে। ঠিক আছে, বোঝা গেল। পরের কোশ্চেনটা দেখো, ইন হুইচ ইয়ার ডিড বাবার ডিফিট সুলতান অফ দিল্লি ইব্রাহিম লোদি অ্যাট পানিপাত অ্যান্ড ক্যাপচার দিল্লি অ্যান্ড আগ্রা। বলেছে কত সালে বাবার সুলতান অফ যে তখনকার দিন, তখন যে সুলতান ছিলেন ইব্রাহিম লোদি, তাকে হারিয়েছিল পানিপথের যুদ্ধে এবং দিল্লি আর আগ্রাটাকে ক্যাপচার করেছিল বাবার। কবে হয়েছিল? ফার্স্ট পানিপথ 1526। এই যে প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট যুদ্ধ আছে সেগুলোর একটা আলাদা করে ভিডিও বানানো আছে আমার চ্যানেলে। যারা যারা সাব ওভারসিয়ারের এক্সাম দিতে হবে বা রিমেনিং ধরো পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস যে এক্সামটা স্টার্ট হচ্ছে, সেগুলো কিন্তু সবার জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে। এই কোয়েশ্চেনগুলো সবাই মনে করে পড়বে। আচ্ছা, 4 নম্বর দেখো, হু হ্যাড ডিফিটেড রানা সাঙ্গা ইন দ্য ব্যাটেল অফ খানবা। দেখো ব্যাটেল অফ খানবা কবে হয়েছিল? 1527। এখানে কাকে হারিয়েছিল? কে? বাবার হারিয়েছিল। ঠিক আছে, বাবার জিতেছিল এখানে। ঠিক আছে, হু হ্যাড ডিফিটেড রানা সাঙ্গা, এখানে যে রানা সাঙ্গা ব্যাটেল অফ খানবা, মানে ব্যাটেল অফ খানবা কবে হয়েছিল? 1527। কার কার মধ্যে ছিল? বাবার আর রানা সাঙ্গার মধ্যে। এখানে বাবার জিতেছিল। ঠিক আছে, রানা সাঙ্গা হেরে গেছিল। তারপরে কোশ্চেনে দেখো, বাবার কেম টু ইন্ডিয়া অরিজিনেট ফ্রম। বাবার অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছিল? বাবার এসেছিল ফেরগানা থেকে। কোথা থেকে? ফেরগানা থেকে। তারপরে 7 নম্বর দেখো, বাবারের যে সময়কালটা 1526 থেকে 1530, ওয়াজ দ্য রুলার অফ হুইচ ডাইনাস্টি। বাবার কোন ডাইনাস্টির রুলার ছিল? এটা খুবই ইজি কোয়েশ্চেন, মুঘল। ঠিক আছে, তারপরে দেখো 8 নম্বর কোয়েশ্চেনটা, হুমায়ুনস হেয়ার ড্যাশ ওয়াজ হিয়ার। হুমায়ুনস হিয়ার মানে তার যে উত্তরাধিকার, সে জন্মেছিল ইন এক্সেল অ্যান্ড ওয়াজ 13 years old when his father died। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে হুমায়ুনের যে ছেলে ছিল সে জন্মেছিল, যিনি জন্মেছিলেন পরে একজন অনেক বড় রাজা হয়েছিলেন, তার নাম তো পুরো হিস্ট্রিতে আছে। তিনি 13 বছর বয়সে রাজা হয়েছিলেন যখন তার বাবা মারা যান। তার নাম কি? আকবর। কি নাম? আকবর। 9 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য সুরি কিং ড্যাশ ওয়াজ ডিফিটেড বাই হুমায়ু অ্যাট দ্য রেন অফ হিস কিংডম। দেখো মুঘলের যখনই পড়াটা আমরা পড়ছি তখনই জানবে যে এই যে ইম্পর্টেন্ট যুদ্ধগুলো হয়েছিল, সেই রাজারা অন্য কাউকে হারালে সেগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটা নিয়েই তো হিস্ট্রিটা। তেমন একজন সুরি কিং ছিল যাকে হুমায়ুন হারিয়েছিল, তার নাম কি? তার নাম হলো সিকান্দার সুরি। কী হবে নামটা? সিকান্দার সুরি। 10 নম্বর দেখো, টোটাল 50টা বা 55টা কোয়েশ্চেন আছে, সবকটা ইম্পর্টেন্ট, সবাই মন দিয়ে পড়বে। এটা ভাববে না যে এতগুলো পড়বো কীভাবে। ঠিক আছে, তবে দেখো ব্যাটেল অফ কানজ কবে হয়েছিল? ব্যাটেল অফ কানজ 1540। আচ্ছা, 11 নম্বর দেখো, ব্যাটেল অফ চৌসা ওয়াজ ফট বিটুইন। এই যে ব্যাটেল অফ চৌসা হয়েছিল সেটা কার কার মধ্যে হয়েছিল? হুমায়ুন অ্যান্ড শেরশাহ সুরি। কত সালে হয়েছিল, কোন ডেটটা সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কোন সাল সেটা ইম্পর্টেন্ট হয়ে যায়, 1539। তাহলে ব্যাটেল অফ চৌসা কার কার মধ্যে হয়েছিল? হুমায়ুন অ্যান্ড শেরশাহ সুরি। কবে হয়েছিল? 1539। পরের কোশ্চেনে দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য মুঘল এম্পায়ার। এই যে চারজনের নাম, এই চারজনের মধ্যে একজনের নাম মুঘল এম্পায়ারের সাথে জড়িত নয়।
কামরান মির্জা, ইয়েস। শেরশাহ সুরি, না। শাহ আলম টু দারা শিকো, এই যে কামরান মির্জা, শাহ আলম টু দারা শিকো, এরা সবাই কিন্তু মুঘল এম্পায়ারের সাথে তাদের নামটা জড়িয়েছে, কিন্তু শেরশাহ সুরির নাম কিন্তু মুঘল এম্পায়ারের সাথে নেই। আচ্ছা, এবার দেখো দ্য ব্যাটল অফ চৌসা। ব্যাটল অফ চৌসা কার কার মধ্যে হয়েছিল? ব্যাটল অফ চৌসা হয়েছিল হুমায়ুন আর শেরশাহ সুরির মধ্যে, ঠিক আছে? কার কার মধ্যে? শেরশাহ সুরি আর হুমায়ুন। আচ্ছা, তারিখটা কত বলেছিলাম? 1539, মনে থাকবে যেন। ওয়ার ইজ দ্য টম অফ শেরশাহ সুরি লোকেটেড? এই যে শেরশাহ সুরি ছিলেন তার টম কোথায় লোকেটেড? তার টম হচ্ছে সাসারামে, ঠিক আছে? 15 নম্বর কোয়েশ্চেনটা দেখো। ড্যাশ ডাইড ইন 1605, নিয়ারলি 50 years after his accession to the throne. He was buried outside Agra at সিকান্দ্রা। বলেছে 50 বছর পর, উনি রাজা হওয়ার 50 বছর পর মারা গেছিলেন। সেই সালটা ছিল 1605। আর ওনার যে মৃতদেহ সেটা কোথায় মানে কবর দেওয়া আছে? আগ্রার সিকান্দারাতে। উনি কে ছিলেন? আকবর। কে ছিলেন? আকবর। আচ্ছা, এবার দেখো 16 নম্বর কোশ্চেন। দ্য টার্ম জাত অ্যান্ড সাওয়ার আর রিলেটেড টু উইচ অফ দ্য ফলোইং অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম? দেখো এই যে জাত আর সাওয়ার, এটা কি সাথে নিটেড? মনসবদারি সিস্টেমের সাথে। মনসবদারি যদি পড়ে থাকবে, মনসবদারিতেই পড়ে থাকবে জাত অ্যান্ড সাওয়ার, এই দুটো যে ওয়ার্ড, এটা কার সাথে? মনসবদারি সিস্টেমের সাথে জড়িত। 17 নম্বর কোশ্চেনে দেখো, হুইচ এম্পারারস আর্মি ডিড মহারানা প্রতাপ ফাইট ইন ব্যাটল অফ হালদিঘাটি? তাহলে ব্যাটল অফ হালদিঘাটি কার কার মধ্যে হয়েছিল? আকবর অ্যান্ড মহারানা প্রতাপ, ঠিক আছে? ব্যাটল অফ হালদিঘাটি কার মধ্যে ছিল? মহারানা প্রতাপ এবং আকবর। আচ্ছা, এটা কে জিতেছিল সেটা যদি জানতে চাও, অবশ্যই মনে করে আমার যে ভিডিওটা দেওয়া আছে এই চ্যানেলে, একটা প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট ব্যাটেল আর সেগুলোর ডেট আর সেগুলো কে জিতেছিল কে হেরেছিল সেটা নিয়ে, সেটা অবশ্যই দেখবে। 18 নম্বর কোশ্চেন দেখো, আকবর কমিশন ড্যাশ টু ক্রনিকল দ্য স্টোরি অফ হিজ ফাদার হুমায়ুন নামা। আচ্ছা, আকবর কমিশনড ড্যাশ টু ক্রনিকল দ্য স্টোরি অফ হিজ ফাদার হুমায়ুন। তাহলে আকবর একজনকে মানে বেছে নিয়েছিলেন তার বাবা যে হুমায়ুন ছিলেন তার যে জীবন কথা হুমায়ুন নামাতে লেখা, তার জন্য। তিনি কে ছিলেন? তিনি ছিলেন গুলবাদান বেগম। অলমোস্ট তোমাদের যদি কোশ্চেনটা আরও সিম্পলভাবে বলি, সেটা হলো তোমাদের অলওয়েজ মনে রাখবে হুমায়ুনের বইয়ের নাম কি? হুমায়ুন নামা, সেটা কে লিখেছিলেন? গুলবাদান বেগম, ঠিক আছে? 19 নম্বর দেখো, আকবর নামা, যেটার আরেকটা নাম যেটা আকবর নাম আর আইনি আকবরী, এই দুটো কে লিখেছেন? এটা খুবই একদম ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। আকবর নামা কে লিখেছেন? কি হবে অ্যান্সার? আবুল ফজল। আইনি আকবরী কে লিখেছেন? সেটাও হবে আবুল ফজল, এইভাবে, ঠিক আছে? 20 নম্বর কোশ্চেন দেখো, মিলিটারি কমান্ডার্স ডিউরিং দ্য রুল অফ আকবর ওয়্যার নোন অ্যাজ? যারা মিলিটারিতে ছিলেন, মিলিটারি কমান্ডার ছিলেন আকবরের সময়কালে, তাদেরকে কি নামে জানা হতো? তাদেরকে জানা হতো ফৌজদার্স নাম হিসেবে, ঠিক আছে? তাদেরকে কি বলা হতো? ফৌজদার্স। আচ্ছা, 21 নম্বর দেখো, হু অন দ্য ফলোইং ইনিশিয়েটেড দিনী ইলাহি? এই যে দিনী ইলাহি, এটা কে ইনিশিয়েট করেছেন? এটা আকবর। দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন কখনো না কখনো তোমরা পড়েছো, যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো। আর দেখো এখন নিশ্চয়ই রিভিশন হচ্ছে ব্রেনে, মানে আস্তে আস্তে মনে পড়ছে যে হ্যাঁ এগুলো তোমরা পড়েছিলাম। তো শুধু এই কনফিডেন্সটাই রাখতে হবে এক্সামের আগে, তাহলেই দেখবে অর্ধেকের কাজ। যদি তোমরা ওভার কনফিডেন্সের কথা বলছি না, কিন্তু কনফিডেন্স রেখে যদি ভাবো হ্যাঁ যেগুলো পড়েছি সেগুলো আমি ঠিকঠাক পড়ে এসেছি, রিভিশন করে এসেছি, তাহলেই কিন্তু অর্ধেক কাজ হয়ে যাবে। ভয় পেলে কিছুই হয় না, ঠিক আছে? আচ্ছা, 22 নম্বর কোশ্চেনে দেখো, আকবর ওয়াজ সাকসিডেড বাই হিজ সন সালিম হু টুক দ্য টাইটেল অফ? আকবরের পরে কে এসেছিল? তার ছেলে, কি নাম? সালিম। সে কি নাম, এখানে কোন টাইটেলটা নিয়েছিল? সে নিয়েছিল নামটা হলো জাহাঙ্গীর, তারই নাম ছিল জাহাঙ্গীর, ঠিক আছে? তাহলে আকবরের বাবা কে ছিলেন? হুমায়ুন, আর আকবরের ছেলে কে ছিলেন? সালিম। তিনি পরে কি নাম নিয়েছিলেন? জাহাঙ্গীর। এই যে জাহাঙ্গীরের মানে কি? কনকারার অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? আচ্ছা, 23 নম্বর দেখো, ড্যাশ ম্যারিড মেরুন্নিসা হুম হি গেভ দ্য টাইটেল অফ নূরজাহান? এখানে এই যে রাজা, এই যে 4 জন ছিলেন মোগল সুলতান, তার মধ্যে একজন বিয়ে করেছিলেন মেরুন্নিসাকে এবং তাকে টাইটেলটা দিয়েছিলেন নূরজাহান, মানে লাইট অফ দ্য ওয়ার্ল্ড। এটা কে ছিলেন? এটা ছিলেন জাহাঙ্গীর। যিনি আকবরের ছেলে ছিলেন, ঠিক আছে? জাহাঙ্গীর, যার অরিজিনাল নাম ছিল সালিম, সে মেহরুন্নিসাকে বিয়ে করে তাকে কি টাইটেল দিয়েছিল? নূরজাহান। নূরজাহানের মানে কি? লাইট অফ দ্য ওয়ার্ল্ড। 24 নম্বর দেখো, স্যার থমাস র ভিজিটেড দ্য কোর্ট অফ মুঘল রুলার ড্যাশ অ্যাজ দ্য অ্যাম্বাসেডর অফ দ্য কিং ইংল্যান্ড। আচ্ছা, স্যার থমাস র কার টাইমে এসেছিল? স্যার থমাস র এসেছিল জাহাঙ্গীরের টাইমে, ঠিক আছে? এই যে স্যার থমাস র এসেছিলেন, তিনি কার অ্যাম্বাসাডার হয়ে এসেছিলেন? ইংল্যান্ডের কিংয়ের, মানে ইংল্যান্ডের যে রাজা ছিলেন তার অ্যাম্বাসাডার হিসাবে স্যার থমাস র এসেছিলেন। কার টাইমে? তিনি এসেছিলেন জাহাঙ্গীরের টাইমে, ঠিক আছে? 25 নম্বর কোশ্চেনে দেখো, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেট ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স টু দ্য কোর্ট অফ এম্পারার ড্যাশ ইন 1608 টু সিক দ্য পারমিশন টু ওপেন আ ফ্যাক্টরি অ্যাট সুরাট? দেখো ফার্স্টবার যে ফ্যাক্টরি
ওপেন করা ছিল সেটা কোথায় হয়েছিল? সুরাতে। এই কে করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল সে একজন ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সকে পাঠিয়েছিলেন কার রাজত্বকালে? যে পারমিশন নেওয়ার জন্য জাহাঙ্গীরের টাইমেই এসেছিলেন, ঠিক আছে? কার টাইমে এসেছিলেন? জাহাঙ্গীরের টাইমে। এবার দেখো 26 নম্বর কোশ্চেনটা, ক্যাপ্টেন হকিন্স অ্যান্ড থমাস রো ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রেন অফ, কী হবে অ্যান্সারটা? একটু আগেই দুটো আলাদা আলাদা করে পড়লাম, সেভাবে একভাবে কোশ্চেন দিয়ে দিতে পারে যে ক্যাপ্টেন হকিন্স আর থমাস রো কার টাইমে এসেছিলেন? কার টাইমে এসেছিলেন? জাহাঙ্গীরের টাইমে। 27 দেখো, মেহরুন্নিসা হু ওয়াজ নোন অ্যাজ নূরজাহান ওয়াজ দ্য ওয়াইফ অফ, কার হবে? জাহাঙ্গীর। একটু আগেই পড়লে কার ওয়াইফ ছিলেন মেহরুন্নিসা? জাহাঙ্গীরের। 28 নম্বর দেখো, ইন হুইচ ইয়ার ডিড প্রিন্স সালিম অ্যাসেন্ড দ্য মুঘল থ্রোন? প্রিন্স সালিম মানে কে? জাহাঙ্গীর। পরে যিনি নাম নিয়েছিলেন নিতে জাহাঙ্গীর, তাহলে কবে এসেছিলেন উনি? 1605-এ। কবে এসেছিলেন? কবে রাজত্বকালে এসেছিলেন উনি? 1605। 29 নম্বর কোশ্চেনে দেখো, দ্য টার্ম অফ ইতিমাদ উদ্দৌলা ইনলেড উইথ দ্য পিয়েট্রা ডিউরা ডেকোরেশন ইজ লোকেটেড। এই যে টর্মটা আছে তোমরা এটুকু মনে রাখবে, ইতিমাদ উদ্দৌলা, এই যে টর্মটা এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আগ্রা। যদিও এটা এক্সামে সাবভার্সিয়ালের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট নয়, সিজিএলে যারা সিএইচএসএল এমটিএস তারা পড়বে। মোট জেনারেলি এরকম দেয় না, সাবভার্সিয়াল স্টেটে এতটা দেয় না, তাও চোখে দেখার হলে দেখে নিতে পারো। 30 নম্বর কোশ্চেনে দেখো, দ্যাশ হ্যাজ বিন কল্ড দ্য আর্কিটেক্ট কিং অ্যাজ ডিউরিং হিজ রেন দ্য ওয়ার্ল্ড উইটনেস আ ইউনিক ডেভেলপমেন্ট অফ আর্টস অ্যান্ড কালচার অফ দ্য মুঘল এম্পায়ার। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে ট্রিপল স্টার মার্ক তোমরা করে রাখো। সবসময় কোশ্চেনটা এইভাবে আসে যে কার রাজত্বকালে আর্ট অ্যান্ড কালচারে খুব ডেভেলপমেন্ট হয়েছিল, মানে পুরো বিশ্ব দেখেছিল এই ডেভেলপমেন্টটা। কার রাজত্বকালে? শাহজাহানের টাইমে, ঠিক আছে? শাহজাহানের টাইমে কিন্তু মানে এমন একজন, তাকে আর্কিটেক্ট কিনও বলা হতেন, এমন একজন তিনি সুলতান ছিলেন, রাজা ছিলেন, যার টাইমে আর্টস অ্যান্ড কালচারের অনেক বেশি উন্নতি দেখা দিয়েছিল, ঠিক আছে? হয়ে গেলে। এবার দেখো আকবর, হু ইজ দ্য ফাদার অফ আকবর? আকবরের বাবা কে ছিলেন? হুমায়ুন, ঠিক আছে? এবার দেখো সেকেন্ড ব্যাটেল অফ পানিপত। সেকেন্ড ব্যাটেল অফ পানিপত কবে হয়েছিল? 1556, ঠিক আছে? এই যে সেকেন্ড ব্যাটেল অফ পানিপত, এখানে কে হেরেছিলেন? এখানে কার কার মধ্যে ছিল ফার্স্টে জানবে? আকবর আর হেমু, তার মধ্যে হেমু হেরে গেছিলেন। কে হারিয়েছিলেন? তার মানে তাকে আকবর। এবার দেখো 34 নম্বর কোশ্চেন, হু অ্যাবলিশ দ্য রিলিজিয়াস ট্যাক্স জিজিয়া? এই যে জিজিয়া ছিল এটা কে অ্যাবলিশ করেছিলেন? এটা কিন্তু একটা ধর্মীয় রিলেটেড ট্যাক্স ছিল, ধর্ম রিলেটেড কর ছিল। এটা কে অ্যাবলিশ করে দিয়েছিল মানে উঠিয়ে দিয়েছিল? এটা আকবর। আচ্ছা, আকবর যে গুজরাট ক্যাপচার করেছিল সেই ক্যাপচারটা কোন টাইমে করেছিল? 1572। আকবর যেই টাইমে গুজরাতের জায়গাটা দখল করেছিল, ক্যাপচার করেছিল, সেটা কত সাল ছিল? 1572। এবার দেখো, হু বিল্ট দ্য সিটি অফ হু বিল্ড দ্য সিটি ফতেপুর সিকরি অর সিটি অফ ভিক্টরি? এই যে ফতেপুর সিকরি আর সিটি অফ ভিক্টরি এটা সেম নাম, এটা কে বানিয়েছিল? এই যে ফতেপুর সিকরিটাকেই আরেকটা নামে সিটি অফ ভিক্টরি বলে, এটা আকবর। আকবর যখন জিতেছিলেন তখন এই নামটা তিনি বানিয়েছিলেন, এই নামটা দিয়েছিলেন সিটি অফ ভিক্টরি আর ফতেপুর সিকরি, ঠিক আছে? এবার দেখো 37 নম্বর, হু বিল্ড বুলন্দ দরওয়াজা? বুলন্দ দরওয়াজা কে বানিয়েছে? এই যে ফতেপুর সিকরি, এটারই একটা গেটওয়ের নাম হলো বুলন্দ দরওয়াজা, একটা দরজার নাম। সো এটা কে বানিয়েছিলেন? নামটা দেখেই বুঝতে পারছো এটা আকবর বানিয়েছিলেন। বোঝা গেল? পরের কোশ্চেনটা 38 নম্বর, ওয়্যার ইজ ইবাদতখানা সিচুয়েটেড? এই যে ইবাদতখানা, এই ইবাদতখানা ফার্স্টে কোথায়? এটা জানতে হবে যে কোথায় সিচুয়েটেড। এটা ফতেপুর সিকরিতে। আর কে বানিয়েছিলেন? এটা আকবর বানিয়েছিলেন। বুলন্দ দরওয়াজা কে বানিয়েছিলেন? আকবর। ফতেপুর সিকরি বা ভিক্টরি সিটি অফ ভিক্টরি কে বানিয়েছিলেন? আকবর। ইবাদতখানা কে বানিয়েছিলেন? আকবর। বোঝা গেল? এবার হচ্ছে দেখো আকবরের টম্ব কোথায় সিচুয়েটেড? সিকান্দারা। এই সিকান্দারা কোথায়? আগ্রায়, ঠিক আছে? আকবরের টম অফ আকবর, ওয়্যার ইজ দ্য টম অফ আকবর সিচুয়েটেড? সিকান্দারা নিয়ার আগ্রা। আচ্ছা, এবার হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ আকবরস মিলিটারি সিস্টেম? এই যে আকবরের মিলিটারি সিস্টেম, এই যে যখন মিলিটারি সিস্টেম ছিল, মিলিটারির যে কমান্ডার ছিল তাদেরকে কি বলা হতো? ফৌজদার। আর এই যে মিলিটারি সিস্টেম এটাকে কি বলা হতো তখন? মনসবদারি সিস্টেম। কি বলা হতো? মনসবদারি সিস্টেম। আচ্ছা, তারপরের কোশ্চেন দেখো খুবই ইম্পর্টেন্ট, সবাই টেনেতে তো পড়েইছো এই কোশ্চেনটা। হু ওয়াজ আকবরস রেভিনিউ মিনিস্টার? আকবরের রেভিনিউ মিনিস্টার কে ছিলেন? রাজা তোররমল, ঠিক আছে? রাজা তোররমল। আচ্ছা, 42 নম্বর কোশ্চেনটা দেখো, তোমরা তো একবার পড়েইছো, আবার এটা রিভিশনে দেখো, ড্যাশ হ্যাজ বিন কল্ড দ্য আর্কিটেক্ট কিং অ্যাজ ডিউরিং হিজ রেন দ্য ওয়ার্ল্ড উইটনেস আ ইউনিক ডেভেলপমেন্ট অফ আর্টস কালচার অ্যান্ড অফ দ্য মুঘল এম্পায়ার? কাকে আর্কিটেক্ট কিং বলো তো? একটু আগেই পড়েছো, কী হবে অ্যান্সারটা? শাহজাহান, ঠিক আছে? তারপরে 43 নম্বর কোশ্চেনে দেখো, দ্য রেড ফোর্ট অ্যান্ড দ্য জামা মসজিদ ইন দিল্লি স্ট্যান্ড আউট অ্যাজ টাওয়ারিং অ্যাচিভমেন্টস অফ আর্কিটেকচার ডিউরিং দ্য রেন। এই যে রেড ফোর্ট আর জামা মসজিদ, এই যে এটা আর্কিটেকচার, এটা তো একটা আর্কিটেকচারেরই মানে একটা অ্যাচিভমেন্ট। এই আর্কিটেকচারের অ্যাচিভমেন্টে দুটোর নাম কি? রেড ফোর্ট আর জামা মসজিদ। তাহলে অ্যান্সারে বুঝতেই পারছো কাকে আর্কিটেক্ট কিং বলতো? শাহজাহান। তাহলে এটা কাদের টাইমে কার আমলে হয়েছিল? শাহজাহানের টাইমে। এইভাবে কথাগুলোকে রিলেট করে মনে রাখবে, তাহলে মনেও থাকবে অনেক দিন ধরে,
ঠিক আছে। তারপরে দেখো 44 নম্বর কোয়েশ্চেনটা, হু বিল্ড দ্য তাজমহল ফর হিজ ওয়াইফ মুমতাজ মাহেল অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য যমুনা রিভার। কে বলেছে, কে বানিয়েছিল তাজমহল? যে বলে না, দেখবে অনেকেই ভালোবেসে বলে, এটা একটু আউট অফ দ্য টপিক চলে গেলাম, তাড়াতাড়ি বলে দিচ্ছি, যে ভালোবেসে অনেকে বলে যে তোমার জন্য আমি তাজমহল বানিয়ে দেবো, তেমন এটা অ্যাকচুয়ালি কে বানিয়েছিলেন, যার জন্য বলা হয় শাহজাহান। কিভাবে মনে রাখবে? দেখো, ভালোবাসা রিলেটেড যদি মনে রাখো তাহলে তো ভুলে যাবে, কেন কি ভালোবাসা তো যদি নিজের লাইফে ইম্পর্টেন্ট, মানে নিজেকে যদি নিজে ইম্পর্টেন্স দাও তাহলে তোমাকে অন্য কেউ ইম্পর্টেন্স দেবে না, তাই ওইসব তো তোমরা ভুলেই যাবে। কিভাবে মনে রাখবে? তাজমহল একটা দেখার জিনিস, ঠিক আছে। এবার তাজমহল তাহলে এই যে আর্কিটেক্ট, এটা কে বানাতে পারে? যে একমাত্র আর্কিটেক্টে খুব ভালো, আর কার টাইমে আর্কিটেক্ট অনেক উন্নতি করেছিল? শাহজাহানের টাইমে, এইভাবে মনে রাখবে। আর তাজমহল কার জন্য বানানো হয়েছিল? রাজার, যিনি শাহজাহান ছিলেন তার ওয়াইফের জন্য, তার ওয়াইফের নাম কি ছিল? মুমতাজ। ঠিক আছে। এবার দেখো 45 নম্বর, প্রিন্স খুররাম গ্রিউ আপ টু বি নোন অ্যাজ, এই যে শাহজাহানের অরিজিনাল নাম কি ছিল, মানে যেটা ওনাকে ছোটবেলা থেকে ডাকা হতো, কি বলতো? প্রিন্স খুররাম। ঠিক আছে, কি বলতো? প্রিন্স খুররাম। 46 নম্বর কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট, দ্য পিকক থ্রোন ওয়াজ কমিশন বাই, এই যে পিকক থ্রোন ছিল, এটাও ইম্পর্টেন্ট, এটা কে ছিল? কার নামে ছিল? শাহজাহান। এটা মানে কে বসিয়েছিল এই পিকক থ্রোনটা? শাহজাহান। ঠিক আছে। তারপরে 47 নম্বর দেখো, হু অ্যামং দ্য ফলোইং হ্যাড বিন গিভেন দ্য টাইটেল অফ সুলতান বুলন্দ ইকবাল বাই শাহজাহান। আচ্ছা, কাকে এই টাইটেলটা দেওয়া হয়েছিল? সুলতান বুলন্দ ইকবাল, এই টাইটেলটা কাকে দেওয়া হয়েছিল? মনে রাখবে, দারা। ঠিক আছে। আর কে দিয়েছিল এই টাইটেলটা? শাহজাহান। ঠিক আছে, তাহলে মনে রাখবে। কিভাবে মনে রাখবে? সুলতান বুলন্দ ইকবাল কাকে এই টাইটেলটা দেওয়া হয়েছিল? দারা শিখোজে ছিলেন। আচ্ছা, এটা কে দিয়েছিলেন? দিয়েছিলেন শাহজাহান। ঠিক আছে। 48 নম্বর দেখো, ইট ওয়াজ আন্ডার দ্য রেন অফ ড্যাশ দ্যাট মুঘল এম্পায়ার রিচড ইটস পিক ইন দ্য ম্যাটার অফ এরিয়া। আচ্ছা, কার টাইমে বলা হয়েছে যে মুঘল যতটা এরিয়া ছিল সেই টাইমে মুঘল এম্পায়ার সব থেকে বেশি উঁচুতে ছিল? আর্কিটেকচারের টাইমে শাহজাহান, তেমনি এরিয়ার দিক থেকে কার টাইমে সব থেকে বেশি মুঘল এম্পায়ার উঁচুতে ছিল? কী হবে নামটা? অরঙ্গজেব। ঠিক আছে, অরঙ্গজেব হবে। আচ্ছা, অরঙ্গজেব। ঠিক আছে, হ্যাঁ। এবার দেখো 49 নম্বরটা দেখো, দ্য মুঘল এম্পায়ার ড্যাশ অ্যাডপ্টেড দ্য টাইটেল অফ আলমগীর। ঠিক আছে, অরঙ্গজেব। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে দিই, আমার একটু কনফিউজ হয়েছে, যে 48 নম্বর 8 হতে পারে মুঘল, একটা কোয়েশ্চেন আছে, এটার একটা কোয়েশ্চেনও আছে, এটা যদি মুঘল এম্পায়ার রিচড পিক ইন দ্য ম্যাটার অফ এরিয়ার টাইমে, অরঙ্গজেবের টাইমে এরিয়া এতটা বড় হয়েছিল, মানে এতটা বিস্তৃত ছিল এই সাম্রাজ্যটা, সেটার জন্য অরঙ্গজেবকে মনে করা হয়। যখনই নাম আসে যে মুঘল এম্পায়ার রিচড পিক ইন ম্যাটার অফ এরিয়ার টাইমে যখনই নাম আসবে কোনো রাজা, সেটা কে হবেন? অরঙ্গজেব। ঠিক আছে। এবার দেখুন, কোন মুঘল এম্পায়ার আলমগীর নামে টাইটেলটা নিয়েছিলেন? কে নিয়েছিলেন? অরঙ্গজেব। ঠিক আছে, কে নিয়েছিলেন আলমগীর নামে টাইটেলটা? অরঙ্গজেব। আচ্ছা, এবার দেখো 50, এই যে পরের কোশ্চেনটা, এটা দিয়ে একদম তোমাদের সিম্পল হয়ে যাবে। মুঘল এম্পায়ার রিচ ইটস গ্রেটেস্ট এক্সটেন্ট, মানে মুঘল এম্পায়ার সব জায়গায় অনেক জায়গায় বিস্তৃত হয়ে গেছিলো। একটু আগে যে বললাম এরিয়া ওয়াইজ অনেক জায়গায় বিস্তৃত হয়ে গেছিলো, কার নামে? কার টাইমে? অরঙ্গজেব। আর অরঙ্গজেবই টাইটেল নিয়েছিলাম আলমগীর। ঠিক আছে। এবার দেখো 51 নম্বর কোশ্চেন, 51 নম্বর, হুইচ মুঘল রুলার হ্যাড কনস্ট্রাক্টেড মতি মসজিদ অফ দিল্লি। দেখো, বলা হয়েছে মতি মসজিদ, তোমাদেরকে কোশ্চেন আসতে পারে মতি মসজিদ কোথায়? অনেক সময় দিল্লি আর আগ্রার মধ্যে অনেকে আছে কনফিউজ হয়ে যায়, মতি মসজিদ কোথায়? দিল্লিতে। আর কে বানিয়েছিলেন এটাও কনফিউজ হয়ে যায়, সেটা কি হবে? অরঙ্গজেব। কে বানিয়েছিলেন? অরঙ্গজেব। রেড ফোর্ট কে বানিয়েছিল? যেগুলো আর্কিটেকচার রিলেটেড, সেটা কিন্তু আগে যেখানে আমরা বললাম শাহজাহান। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, হু হ্যাড বিল্ড দ্য বাদশাহী মসজিদ ইন লাহোর, বলেছে লাহোরে বাদশাহী মসজিদ কে বানিয়েছিলেন? অ্যান্সার কী হবে? অরঙ্গজেব। ঠিক আছে, মতি মসজিদ কে বানিয়েছিলেন? অরঙ্গজেব। বাদশাহী মসজিদ কে বানিয়েছিলেন? অরঙ্গজেব। এবার দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং মুঘল এম্পায়ার ওয়াজ কল্ড দরবেশ অর আ জিন্দা ফাকির, কাকে দরবেশ অর জিন্দা ফাকির বলো তো? কোয়েশ্চেন একদম ডাইরেক্টলি এরকমভাবে আসে যে দরবেশ অর জিন্দা ফাকির কাকে বলো তো? কাকে বলো তো? অরঙ্গজেবকে। আর লাস্ট কোয়েশ্চেনটা দেখো, ফতওয়াই আলমগীরি আর ডাইজেস্ট অফ মুসলিম লজ ওয়াজ রিটেন ডিউরিং দ্য পিরিয়ড অফ হুইচ ফলোয়িং কিং। আচ্ছা, কীভাবে মনে রাখবে? বলছে ফতওয়াই আলমগীরি, এই যে একটা মুসলিম ল ছিল সেটা কার আমলে লেখা ছিল? একটু আগেই একটা জিনিস বললাম যে আলমগীর, এই টাইটেলটা কে নিয়েছিলেন? অরঙ্গজেব। তাহলে তোমাদের অ্যান্সারটা এটাই কি হবে? এই যে ফাতওয়া ই আলমগীরি, এই যে ল, এটা ওই আলমগীরি নামটা দিয়ে মনে রাখবে। আলমগীর কে নিয়েছিলেন টাইটেলটা? অরঙ্গজেব। তো এটার সাথেই আমাদের যে মুঘল রুলার্সের যতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেগুলো কমপ্লিট হলো। আশা করব তোমাদের ভালো লাগবে। ভালো
লাগলে শুধুমাত্র ভালো লাগবে না, উপকার হবে, যেটা দিয়ে তোমাদের এক্সামে উপকার হবে সেটাই। তা তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর তোমাদেরকে আমি একটাই কথা রিকোয়েস্ট করব যে এই চ্যানেলটা মানে প্লিজ তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলো, ফেসবুকে বলো, আর যেখানে যেখানে পারবে শেয়ার করবে, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো হয়। শুধু এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট, আর কিচ্ছু না, ঠিক আছে? আর তার সাথে তাহলে কী হবে, আমি একটু উৎসাহ পাই যখন আমি দেখি যে হ্যাঁ চ্যানেলটা বাড়ছে, সবাই দেখছে, সবাইকে শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, তার মানে কি আমিও উৎসাহ পাই যে না আমার চ্যানেলটা, মানে দেখো আমার এই সপ্তাহটা, তার আগের সপ্তাহ থেকে আমার এত জ্বর ছিল, তবু আমি এনে করিয়ে দিচ্ছি, কেন কি তাতে আমি জানি যে আমার চ্যানেলটা বাড়ছে, আমার চ্যানেলটা গ্রো করছে। তো তোমরা শুধু আমাকে এইটুকু সাহায্য করবে, আর তোমাদেরকে আমি এক্সামেতে গাইড করব যে কিভাবে পড়লে, কিভাবে রিভিশন করলে এক্সামটা তোমাদের ক্লিয়ার করতে সুবিধা হবে, ঠিক আছে? সো এটার সাথে আজকে এখানে রাখলাম, আশা করবো তোমাদের ভালো লেগেছে, তোমরা ভালোভাবে প্রিপারেশন করছো, আর সবাই খুব ভালো থাকবে, নিজের